গল্প হলেও নমস্কার, আমি শম্পা নিষ্টাকের বাংলা অডিও চ্যানেলের মাধ্যমে প্রত্যেক শ্রোতা বন্ধুকে স্বাগতম জানাচ্ছি এবং তোমাদের জন্য রয়েছে অসংখ্য ভালোবাসা। দেখতে দেখতে কিন্তু আমরা 250 মেম্বার ক্রস করে গেছি, ফ্যামিলি মেম্বার বলা যেতে পারে, কারণ যারা এত ভালোভাবে জুড়ে রয়েছে, সাপোর্ট করছে, তারা তো ফ্যামিলি মেম্বারের থেকে কম কিছুই নয়। তাই অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু এইভাবে আমরা 250 মেম্বার কমপ্লিট হয়ে যেতে পারতামই না। তো যারা এখনও পর্যন্ত ঘটনা পাঠাবে ভাবছো এবং এখনও ঘটনা পাঠাওনি, তারা কিভাবে ঘটনা পাঠাবে সেটা জানিয়ে দিই। স্ক্রিনে থাকা মেল অ্যাড্রেসে nishitdak2903@gmail.com তোমরা কিন্তু ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো, তবে সেটা কিন্তু অবশ্যই সত্য ঘটনা হতে হবে। আজকে ঘটনা শুরু করার আগে যারা এত ভালো আমাকে সাপোর্ট করছে, কমেন্ট করছে, তাদের কমেন্টগুলো তো না পড়লে হবেই না। তাই আগে ঘটনা শুরু করার আগে তাদের কমেন্টগুলো পড়ে শুনিয়ে তারপর কিন্তু ঘটনায় যাব। আজকে ফার্স্ট কমেন্ট করেছে শিবব্রত গুহা, লিখেছে দুর্ধর্ষ লাগলো, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কমেন্ট করেছে সুদীপ্ত স্টুন, লিখেছে ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে আমি জানাচ্ছি যারা এতটা সাপোর্ট করছো তাদের জন্য। আচ্ছা, তারপর কমেন্ট করেছে হন্টেড স্টেশন, লিখেছে ভালো হয়েছে, ভিডিও ডিউরেশন আরও লার্জ করতে হবে, থ্যাংক ইউ সাজেশন দেওয়ার জন্য। আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও ডিউরেশন আর একটু লার্জ করার। দেখো, যারা আমাকে ঘটনা লিখে পাঠাচ্ছে তারা যদি আমাকে 2 মিনিটের লেখা ঘটনা পাঠিয়ে থাকে, সেটা বলতে আমার 2 মিনিটই লাগার কথা, সেটাকে হয়তো হার্ডলি আমি লেখাগুলোকে একটু মডিফাই করে একটু বাড়াতে পারি, সেটা 3 মিনিট থেকে 3.5 মিনিট হতে পারে। তবে সেটাকে কিন্তু আমি বাড়িয়ে 2 মিনিটের ঘটনাকে কি 10 মিনিট করতে পারবো? তাহলে তো সেটা নিজের লেখা গল্প হয়ে গেল, একটা বানানো ঘটনা হয়ে গেল, সেটা তো আর কারোর পাঠানো সত্য ভৌতিক ঘটনা হলো না, তাই না? চলো এবার বেশি না বকে ডাইরেক্ট ঘটনায় চলে যাব। এরপর বেশি বকলে তোমরা ঘটনা শোনার এনার্জিটাই হারিয়ে ফেলবে। তো আজকে যিনি ঘটনা আমাকে লিখে পাঠিয়েছেন তার নাম হচ্ছে শ্রেয়া। শ্রেয়াদি আমাদের ঘটনা লিখে পাঠিয়েছেন বিহার থেকে। তাহলে চলো তার লেখাটা পড়া যাক। আমার নাম শ্রেয়া। আমার লাইফেও একটা ঘটনা ঘটেছিল। তুমি যেমন অন্যের ঘটনা পড়ে শোনো, ঠিক সেই রকমই একটি ভৌতিক বলো, প্যারানর্মাল বলো, আমার লাইফেও ঘটেছিল একটি ঘটনা। তাই লোভ সংবরণ না করতে পেরে ভাবলাম তোমাকে লিখেই পাঠাই। যদি তুমি আমার ঘটনাটি পড়ে শোনাও তোমার শ্রোতাদেরকে, তাহলে সত্যি আমি খুব খুশি হব। একদিন টিউশন পড়িয়ে এসে ঘুমাচ্ছিলাম, একদম গভীর ঘুমে একদম আচ্ছন্ন ছিলাম আমি। হঠাৎ আমাকে মা ডাকলো, এই তোর বাবা এসেছে, দরজাটা খোল গিয়ে। উঠে চোখ ডলতে ডলতে দরজা খুললাম। বাবা ভিতরে ঢুকে আসলো আর আমি দরজাটা আবার লাগিয়ে দিলাম, দিয়ে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর মা এসে চিৎকার করতে লাগলো, এই দরজা খুলতে বলেছে সেই কখন, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আমি ঘুমের চোখেই বললাম, দরজা তো খুলে দিয়েছি। হ্যাঁ, দরজা যদি খুলে দিয়েই থাকিস তাহলে বাইরে নক করছে কে? আমি একটু ধরপড় করে উঠলাম। আমি বাইরে গিয়ে দরজা খুললাম, অবাক হয়ে দেখলাম মায়ের দিকে। তারপর গিয়ে দরজাটা খুলে দেখি বাবা দাঁড়িয়ে আছে বাইরে। বাবা ভিতরে ঢুকে ঘরে চলে গেল এবং আমি না দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ, ধাঁধায় পড়ে গেলাম। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, যদি এখন বাবা ঘরে ঢোকে তাহলে তখন কে ঢুকেছিল? ভাবতে ভাবতে বাবার ঘরের দিকে যাচ্ছি, আবার দরজায় নক। দরজা খুলতেই ভয় আমার বুক লাফিয়ে উঠল। বাবা মা দুজনেই দাঁড়িয়ে আছে। মা একটু রাগী স্বরে বলল, দরজা খুলতে এত দেরি হয় কেন? কখন থেকে দরজায় নক করছি? বলেই দুজন ঘরে ঢুকে গেল। আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। হঠাৎ দেখি ফোনের রিংটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি মায়ের ফোন। বুকের ভিতরটা কেমন ধড়াস করে উঠল। কি হচ্ছে আমার সাথে? মা তো এক্ষুনি ঘরে ঢুকলো, ঘর থেকে কেন ফোন করবে? আমি ফোনটাকে রিসিভ করলাম। ফোনের ওপার থেকে শুনতে পেলাম মা বলছে,
শোন না, তোর বাবা আর আমি বৃষ্টিতে একটু আটকে পড়েছি, আসতে দেরি হবে, তুই বরং খাবারটা গরম করে খেয়ে ঘুমিয়ে পড়িস। আমি ভয়ে আমার গলা থেকে কোনো আওয়াজ বেরাচ্ছে না, আমার হাতটা কাঁপছে, আর ফোনটা কাঁপতে কাঁপতে পড়ে গেল হাত থেকে। আমি ভয় আর আতঙ্কে বাবা আর মায়ের ঘরের দিকে তাকিয়ে আছি, এবং ওখান থেকে শব্দ পাওয়া যাচ্ছে, অনেক মানুষের হাসির শব্দ। কারা হাসছে আমি জানি না, একদমই জানি না, এবং তারা ফিসফিস করে কিছু কথাও বলছে। আমি ওখান থেকে যেন পা হাত নড়ছে না কিছুই, বরফের মতন ঠান্ডা হয়ে গেছে আমার হাত পা। আমার বয়সটা তখন অনেকটাই কম ছিল, 17 থেকে 18 বছর বয়স হবে। আমি ভয়তে কি করব বুঝতে পারছি না। একটা মানুষ যদি এরকম অদ্ভুত ব্যাপার দেখে তাহলে হাত পা সবারই ঠান্ডা হয়ে যায়, আর সেখানে আমার বয়স তো অনেকটাই কম। কি করব কিছু দিশা না পেয়ে মনে একটু সাহস নিয়ে একটু এগিয়ে গেলাম তালাটা বের করতে। আমি তখনই ঠিক করলাম যতক্ষণ না বাবা মা বাড়ি ফিরছে ততক্ষণ এখানে থাকা যাবে না। আমি কোনো রকম তালাটা দরজায় মেরে পাশের বাড়িতে চলে গেলাম। দৌড়ে দৌড়ে পাশের কাকিমার বাড়িতে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মাথা থেকে একদম ঘাম ঝরছে টস টস করে। পাশের বাড়ির কাকিমা দেখে আমাকে বলল, কি রে তুই এরকমভাবে ঘেমে নিয়ে একসা কেন, কি হয়েছে বল আমাকে। আমার তখনও যেন মুখ থেকে কোনো কথা বেরাচ্ছে না। কাকিমা আমাকে একটু জল দিল খেতে। জল খেয়ে আমি কাকিমাকে সব খুলে বললাম। কাকিমা বলল, তুই মনে হয় কোনো রকম স্বপ্ন টপ্ন দেখেছিস, বা হয়তো ঘুমের চোখে উঠেছিস, তো তাই হয়তো কোনো ভুল টুল দেখেছিস। কিন্তু বাবা মা আসার পর আমি সবটা খুলে বলতে তারাও কিছু ফিল করছিল ওই বাড়িতে। কদিন পর পূর্ণিমা ছিল, সেই পূর্ণিমার দিনকেই বাড়িতে একটা পুজো করে, সত্যনারায়ণ পুজো। পুজো করাতে তারপর সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এখন আমার বিয়ে হয়ে গেছে, তবে যতদিন আমি ওই বাড়িতে ছিলাম বাবা মার সাথে, আমি কখনোই একা থাকতে পারতাম না। একা থাকতে আমি প্রচণ্ড ভয় পেতাম, তাই যেখানেই মা বাবা যেত আমাকে সাথে করে নিয়ে যেত, কারণ তারাও একটা ভয় পেত আমাকে একা রেখে যেতে। তারপর থেকে আর কোনো রকম ঘটনা ঘটেনি, তবে লাইফে একটা যে এক্সপিরিয়েন্স হয়ে গেছে এটা সত্যিই মারাত্মক ছিল আমার কাছে। জানি না তোমাদের কতটা আমি লিখে বোঝাতে পারলাম, তবে এরকম জিনিস যার সাথে ঘটে হয়তো সেই বুঝতে পারে এটা কীরকম ফিলিংস হতে পারে। আজকের ঘটনা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না, আর যারা সত্য ভৌতিক ঘটনা শুনতে সত্যি ভালোবাসো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে বেল বাটনটা ক্লিক করে অল করে রাখবে, যাতে ঘটনা আপলোড করার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশানটি চলে যায়।